প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা আমার ক্লাস অনুসরণ করছো এবং যারা আমার ক্লাস পর্যবেক্ষণ করছেন, তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বারে স্বাগতম জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হলো তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, তেজস্ক্রিয় রূপান্তর সমীকরণ, অর্ধজীবন ও গড় জীবন। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কোনো তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা সময়ের সাথে সাথে কমতে থাকে। যতই সময় যায় ততই তাদের ক্ষয়ের পরিমাণ কমতে থাকে। এটি তেজস্ক্রিয় সূচকীয় সমীকরণ মেনে চলে। কোনো বস্তুর তেজস্ক্রিয়তা বলতে ওই বস্তুর কোনো স্বতন্ত্র পরমাণুর পরিবর্তনকে বোঝায়, সমগ্র বস্তুখণ্ডের পরিবর্তনকে বোঝায় না। এই সম্পর্কিত একটি সূত্র আছে যা তেজস্ক্রিয় সূত্র নামে বা তেজস্ক্রিয় ক্ষয়সূত্র নামে পরিচিত। তেজস্ক্রিয় ক্ষয়সূত্র হলো কোনো তেজস্ক্রিয় পরমাণু ক্ষয়ের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ অক্ষত পরমাণু যত বেশি থাকবে ক্ষয় তত বেশি হবে, আর অক্ষত পরমাণু যত কম থাকবে ক্ষয় তত কম হবে। যেমন জাস্ট ফর আইডিয়া আমি বলছি, যেমন তোমার কাছে বা কারো কাছে 100 টাকা থাকলে যত খরচ করা যাবে, 50 টাকা থাকলে তার চেয়ে আরও কম খরচ করতে হবে, 10 টাকা থাকলে আরও কম খরচ করতে হবে। এটি হলো নিয়ম। তদ্রূপ যত বেশি অক্ষত পরমাণু থাকবে তত বেশি পরিমাণে ক্ষয় হবে, আর অক্ষত পরমাণু যত কম থাকবে ক্ষয় তত কম হবে। এই সম্পর্কিত যে সমীকরণটি আছে তা আমরা এখন আলোচনা করছি। তেজস্ক্রিয় ক্ষয়সূত্র অনুসারে -dN/dt is proportional to n। তা থেকে আমরা লিখতে পারি -dN/dt equals to λn। অর্থাৎ আদি পরমাণুর সংখ্যা n0 এবং t সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা n হলে যদি dt সময়ে dn পরমাণু ক্ষয়প্রাপ্ত হয় তবে ক্ষয়ের হার dN/dt। এখানে যে সমীকরণটা আমরা লিখেছি, এখানে ল্যাম্পটা হলো ক্ষয় ধ্রুবক, মাইনাস
ডিএন বাই ডিটি হলো পরমাণু ক্ষয়ের হার। আর মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে পরমাণুর সংখ্যা কমছে। এভাবে আমরা ক্ষয়সূত্রকে উপস্থাপন করতে পারি। এখন আমরা দেখাচ্ছি তেজস্ক্রিয় রূপান্তর সমীকরণ। n equals to n naught e to the power minus lambda t। আমরা আগে উল্লেখ করেছিলাম n naught হলো আদি পরমাণুর সংখ্যা, আর n হলো অক্ষত বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা, আর ল্যামডা হলো এদিকে বলা আছে ক্ষয় ধ্রুবক, আর t হলো পরমাণু ক্ষয়ের সময়, অর্থাৎ পরমাণুটা ক্ষয় হইতে কত সময় লাগবে বা পরমাণুটা ভাঙতে কত সময় লাগবে তার মানটা হলো 80। আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটি যেহেতু আছে তা থেকে বোঝা যায় এটি সূচকীয় সমীকরণ মেনে চলে। এটি সূচকীয় সমীকরণ মেনে চলে। সূচকীয় সমীকরণ হলো এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। আর আমরা গ্রাফে যদি দেখাতে চাই দেখাতে পারি, এদিকে আমাদের থাকবে x অক্ষের দিকে থাকবে সময় t, আর y অক্ষের দিকে থাকবে পরমাণুর সংখ্যা। তখন এই গ্রাফটার যে প্রকৃতি আমরা দেখতে পাই, যে কোনো একটা বিন্দু থেকে যদি আমরা শুরু করি, এই গ্রাফটা আস্তে আস্তে এক্সপোনেনশিয়াল ল অনুসারে প্রকৃতি প্রদর্শন করে। এই মানটাকে যদি আমরা n নট লিখি, অর্থাৎ আদি পরমাণুর সংখ্যা, দেখা যাচ্ছে যে যতই সময় যাচ্ছে ততই পরমাণুর সংখ্যা কমে যাচ্ছে। এখানে আমরা একটা পয়েন্ট উল্লেখ করতে পারি যে এই পয়েন্টটা আমরা দেখতেছি যে পরমাণুর সংখ্যার ঠিক অর্ধেক, আগে যা ছিল তার অর্ধেক মান। আর এর জন্য যে সময়টা আমাদের ব্যবহৃত হচ্ছে, এই সময়টা হলো আমাদের টি হাফ হলো অর্ধজীবন বা অর্ধায়ু। অর্ধজীবন বা অর্ধায়ু হলো যে সময়ে কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায় বা ক্ষয়প্রাপ্ত হয় তাকে অর্ধজীবন বা অর্ধায়ু বলা হয়। যে কোনো পরমাণু তেজস্ক্রিয় পরমাণুর অর্ধায়ু আছে, অর্ধায়ু ব্যতীত কোনো তেজস্ক্রিয় পরমাণু নেই। সকল তেজস্ক্রিয় পরমাণুরই অর্ধায়ু আছে। বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের পরমাণুর অর্ধায়ু ভিন্ন ভিন্ন হয়, কোনটার সাথে কোনটা মিলে না। এখন আমরা এই সমীকরণ যা আমরা লিখলাম, এই সমীকরণ থেকে আমরা আরও দেখাতে পারি যে n বাই n নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তারপর লিখতে পারি লন n বাই n নট ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি। তার থেকে আমরা লিখতে পারি টি ইকুয়ালস টু মাইনাস 1 বাই ল্যামডা লন n বাই n নট। এই যে সমীকরণটা আমরা লিখলাম,
এই সমীকরণ থেকে পরমাণুটা ভাঙতে কত সময় লাগবে তা বের করতে পারি। তারপর পরমাণু ভাঙনের যে পার্সেন্টেজ, কত পার্সেন্ট ভাঙবে বা ক্ষয়প্রাপ্ত হইবে, কত পার্সেন্ট অবশিষ্ট থাকবে, তা আমরা এই সমীকরণ থেকে বের করতে পারি। আর এই যে ল্যামডা, ল্যামডা হলো অবক্ষয় বা ক্ষয় ধ্রুবক, এদিকে লেখা আছে। এই ক্ষয় ধ্রুবকের যে একক, সেই একক হলো সেকেন্ড ইনভার্স হতে পারে, এটা আওয়ার ইনভার্স হতে পারে, তারপর ডে ইনভার্স হতে পারে, তারপর ইয়ার ইনভার্স হতে পারে। সবচেয়ে ছোটো নিলে সেকেন্ড, তারপর হলো ঘন্টা, তারপর হলো দিন, তারপর হলো বছর, ইয়ার। এভাবে আমরা এককটাকে বিভিন্নভাবে আমাদের প্রয়োজন মতো বা আমাদের চাহিদা মতো আমরা উপস্থাপন করতে পারবো। এই সমীকরণ থেকে আমরা এই যে যে জিনিসগুলো আমরা বললাম, যে সময় নির্ণয় করতে পারি, কত পার্সেন্ট ক্ষয় হয় বা কত পার্সেন্ট অবশিষ্ট থাকে, বা ল্যামডার মান, এগুলো আমরা নির্ণয় করতে পারি। এখন অর্ধায়ু সম্পর্কে আমরা আলোচনা করি। অর্ধায়ু বা অর্ধজীবন, তাকে ইংরেজিতে বলা হয় হাফ লাইফ। অর্ধায়ু হলো যে সময়ে কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়, তাকে ওই মৌলের অর্ধায়ু বলে। সকল তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু রয়েছে। এখন আমরা একটা সমীকরণের সাহায্যে দেখাবো। n equal to n naught e to the power minus lambda t সমীকরণে যদি n equal to n naught by 2 হয়, তবে t equals to হবে t by half equal to হবে অর্ধায়ু বা অর্ধজীবন। তখন এই সমীকরণটাতে আমরা তাহলে কি পাই? আমরা লিখতে পারি n naught by 2 equals to n naught e to the power minus lambda t half। n naught পক্ষ থেকে বাদ গেলে থাকতেছে 1/2 equal to e to the power minus lambda t half। এটাকে উল্টে দিলে 2 equals to হবে e to the power lambda t half। বিপক্ষে লন নিলে ln 2 equal to log lambda t half। তারপর লিখতে পারি আমরা t half equals to lambda ln 2 by lambda। ln 2 এর মান ক্যালকুলেটর থেকে দেখা যায়, আমরা পাই 0.693 ডিভাইড বাই 3। এই হলো আমাদের অর্ধায়ু বের করার সূত্র। এবং এ থেকে আমরা দেখতে পাই অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ক্ষয় ধ্রুবক যত বেশি হবে অর্ধায়ু তত কম হবে, আর ক্ষয় ধ্রুবক যত কম হবে অর্ধায়ু তত বেশি হবে। আমরা একটা সমীকরণের মাধ্যমে তা দেখাইতে পারি, একটা গ্রাফের মাধ্যমে তা দেখাইতে পারি। এদিকে যদি আমরা ল্যামডা নেই, এদিকে টি হাফ নেই, আমাদের গ্রাফটা হবে এরকম। আর যদি আমরা গ্রাফটা এভাবেও নিতে পারি, এদিকে 1/λ যদি নেই, এদিকে যদি টি হাফ নেই, আমাদের গ্রাফটা হবে এরকমভাবে। এভাবে আমরা দেখতে পেলাম যে অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে তা উপস্থাপন করতে পারি। যেমন 1000 একটা এক্স মূল, এটা একটা তেজস্ক্রিয় মূল, তার মধ্যে 1000টা পরমাণু আছে, এবং দেখলাম 10 ইয়ার্স
10 বছর পর তাতে 500 পরমাণু আছে, তাহলে এই 1000 থেকে 500 হয়ে গেলো, অর্ধেক হয়ে গেলো। তাহলে যে ডিউরেশনটা আমরা পেলাম 10 ইয়ার্স, তা হইলো এক্ষেত্রে অর্ধেক। এটা হইলো অর্ধেক। অনুরূপভাবে আমরা 500 থেকে 250টা পরমাণু হতে তখনও আমাদের দেখা যাবে যে 10 ইয়ার্স সময় লাগবে। একটা মৌলের অর্ধায়ু সবসময় একই থাকে। আমি বলছিলাম যে যত বেশি তোমার পকেটে টাকা থাকবে তত তুমি বেশি খরচ করতে পারবা, কম থাকলে কম খরচ করতে। যেমন 1000 থেকে 500 হয়ে গেছে, 10 বছর সময় লাগছে। এখন 500 থেকে আবার 250 হয়েছে, তাও 10 বছর সময় লাগছে, অর্থাৎ কমে যাচ্ছে। এইভাবে আমরা দেখতে পাই। এবং যদি 125 নেই তারপরেও আমাদের 10 ইয়ার্সে হবে, কারণ তাহলে বোঝা যাচ্ছে যে 10 ইয়ার্স হলো এক্ষেত্রে অর্ধায়ু। এখন আমাদের লাস্ট টপিক ছিল আমাদের গড় জীবন। গড় জীবন হলো অ্যাভারেজ লাইফ, অ্যাভারেজ লাইফ। একে গড় আয়ুও বলা হয়, একে ল্যামডা টাউ দ্বারা প্রকাশ করা হয়। দেখা গেছে টাউ ইকুয়ালস টু T1 প্লাস T2 প্লাস T3 ডট Tn0 আর এই হলো n0। এখানে T1 হলো প্রথম পরমাণুর জীবন, T2 হলো দ্বিতীয় পরমাণুর জীবন, T3 তৃতীয় পরমাণুর জীবন, এভাবে Tn0 হলো nতম পরমাণু জীবন। অর্থাৎ কোনো তেজস্ক্রিয় পরমাণুর গড় জীবন হলো এর প্রতিটি পরমাণুর আয়ুর যোগফলকে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যায়, যা সমীকরণ থেকে আমরা দেখালাম। গড় জীবনকে টাউ দ্বারা যেহেতু প্রকাশ করা হয়, টাউ এবং ল্যামডার মধ্যে একটা সম্পর্ক আছে, তা হলো টাউ ইকুয়ালস টু 1/λ। অর্থাৎ তা থেকে আমরা বলতে পারি টাউ ইজ প্রপোর্শনাল টু 1/λ। অর্থাৎ গড় আয়ু বা গড় জীবন অবক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। এই সম্পর্কিত আমরা যদি কোনো একটি লেখচিত্র আঁকি, লেখচিত্রটা হবে অর্থাৎ অবক্ষয় ধ্রুবকের মান যত বেশি হবে গড় জীবন তত বেশি হবে। এখন আমরা অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে একটি সম্পর্ক দেখাতে পারি, তা হলো অর্ধায়ু ও গড় আয়ুর সম্পর্ক। যেহেতু 1/λ ইকুয়াল টু টাউ, তাহলে 1/λ বলতে আমরা টাউ পাঠাইলাম, তাহলে আমরা লিখতে পারি ফাইনালি T½ প্রপোর্শনাল টু ল্যামডা। অর্থাৎ যে মৌলের গড় জীবন বেশি তার অর্ধায়ু বেশি, আর যে মৌলের গড় জীবন কম তার অর্ধ জীবনও কম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য যা ছিল তা সমাপ্ত করলাম। আজকে আমরা আলোচনা করলাম তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, তেজস্ক্রিয় রূপান্তর সমীকরণ, অর্ধজীবন এবং গড় জীবন এবং তাদের বিভিন্ন সম্পর্ক, তাদের মধ্যে গ্রাফিক্যাল কী সম্পর্ক আছে তা আমরা দেখাতে পারলাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমার ক্লাসটা বুঝতে পেরেছ এবং কোনো সমস্যা থাকলে তোমরা পরে ওর সাথে আলোচনা করবা। আর এই বলে আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা তোমরা আমার ক্লাস
এতক্ষণ ধরে অনুসরণ করেছো এবং যারা ধৈর্য ধরে আমার ক্লাস অনুসরণ করেছেন বা পর্যবেক্ষণ করেছেন তাদের সকলকে পুনরায় আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আজকে সমাপ্তি ঘোষণা করলাম।